একটা সত্যি যা ইতিহাসের পাতা থেকে প্রায় মুছেই দেওয়া হয়েছে। এটা কোনো গল্প না, গল্পের থেকেও অনেক বেশি আশ্চর্য। এমন এক জ্ঞান যা তার নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য অপেক্ষা করেছে। কত বছর জানেন? 1000-এরও বেশি বছর। কিন্তু কাকে ভুলে গেছি আমরা? কে ছিলেন সেই মহর্ষি? ভাবুন তো, যার মাত্র একটা বাক্য, জাস্ট একটা বাক্য এই পৃথিবীর ইতিহাসটাই বদলে দিতে পারত। কিন্তু তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সময় বা হয়তো ষড়যন্ত্র তাকে ইতিহাসের আধারে ঠেলে দিয়েছে। কিন্তু আজ সেই অন্ধকার ভেদ করার সময় এসে গেছে। আচ্ছা, আমরা সবাই স্কুল কলেজে কি পড়েছি? মনে করে দেখুন, সালটা ছিল 1543। পোল্যান্ডের একজন যাজক নাম নিকোলাস কোপার্নিকাস হঠাৎ এমন একটা কথা বলে বসলেন যা শুনে সবাই চমকে গেল। তিনি বললেন, এই যে পৃথিবী, এটা স্থির নয়, এটা আসলে সূর্যের চারপাশে ঘুরছে। ব্যাস, এই এক কথায় যেন পুরো ইউরোপে ভূমিকম্প হয়ে গেল। চার্চ তো রেগে আগুন, বলল, এ তো ঘোর পাপ, মহাপাপ। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটাই কি পুরো সত্যি? নাকি আসল সত্যিটা এর অনেক অনেক হাজার বছর আগেই অন্য কোথাও অন্য কোনো ভাষায় লেখা হয়ে গিয়েছিল? আসুন আমার সাথে চলুন, সময়টাকে ঘুরিয়ে দিই অনেক অনেক পেছনে। আমরা যাচ্ছি কোপার্নিকাসের জন্মের প্রায় 1000 বছর আগেকার ভারতবর্ষে, আর্যাবর্তে। চোখ বন্ধ করে একবার কল্পনা করুন, 499 খ্রিস্টাব্দ। আজকের পাটনা, যার নাম তখন ছিল কুসুমপুর। খোলা আকাশের নিচে বসে আছেন 23 বছরের এক তেজস্বী তরুণ, নাম আর্যভট্ট। তার শিষ্যরা তাকে ঘিরে আছে। হঠাৎই এক শিষ্য অবাক হয়ে জিজ্ঞাসা করল, গুরুদেব, ওই যে তারাগুলো, ওরা রোজ পশ্চিমে ডুবে যায় কেন? আর্যভট্ট একটা শান্ত হাসি দিলেন, আর তারপর যে কথাটা বললেন সেটা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি বললেন, তারা যায় না বৎস, আমরাই ঘুরছি। শিষ্যরা তো একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। তখন তিনি খুব সহজ করে বোঝালেন, আচ্ছা, তোমরা যখন নৌকায় করে নদী পার হও তখন কি মনে হয়? মনে হয় না যে নদীর পাড়ের গাছপালা, ঘরবাড়ি সব পিছিয়ে যাচ্ছে? কিন্তু আসলে কি তাই হয়? না, নৌকাটাই তো এগোয়। ঠিক সেভাবেই আমাদের এই পৃথিবীটাই ঘুরছে বলেই আমাদের চোখের ভ্রম হয়, মনে হয় যেন তারাগুলো চলছে। ভাবুন একবার, কি সহজ একটা উদাহরণ, আর তার ভেতরে লুকিয়ে আছে কত বড় একটা সত্যি। আর শুধু এটাই নয়, সেই রাতেই তিনি তার অমর গ্রন্থ আর্যভট্টীয়তে এমন কিছু কথা লিখলেন যা আজকের বিজ্ঞান শুনলেও অবাক হয়ে যায়। 1. পৃথিবী তার নিজের অক্ষের উপর ঘোরে। 2. চাঁদের নিজের কোনো আলো নেই, ওটা আসলে সূর্যেরই আলো। আর 3. গ্রহগুলো গোল হয়ে ঘোরে না, বরং ডিমের মতো একটা পথে, মানে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। একবার ভাবতে পারছেন, কোনো টেলিস্কোপ নেই, কিচ্ছু নেই, শুধু নিজের জ্ঞান, পর্যবেক্ষণ আর গণিত দিয়ে এই সিদ্ধান্তে পৌঁছানো। এটা কি অবিশ্বাস্য নয়? কিন্তু প্রশ্নটা হলো, এত বড় একটা আবিষ্কার কোথায় হারিয়ে গেল? কেন আমাদের বইগুলোতে আর্যভট্টের বদলে কোপার্নিকাসের নাম লেখা থাকে? এর উত্তরটা লুকিয়ে আছে সময়ের একটা বিশাল অবিশ্বাস্য গ্যাপের মধ্যে। একবার এই টাইমলাইনটার দিকে তাকান। একদিকে 499 সাল, যখন আর্যভট্ট অঙ্ক কষে প্রমাণ করে দিচ্ছেন যে পৃথিবী ঘুরছে, আর অন্যদিকে 1543 সাল, যখন কোপার্নিকাস সেই একই কথা বলছেন। মাঝখানের এই সময়টা, এই গ্যাপটা কত বছরের বলুন তো? 1044 বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1044 বছর। মানে ইউরোপ যা জেনেছে তারও প্রায় 144 বছর আগেই ভারতবর্ষ এই সত্যিটা জানত। আর শুধু যে পৃথিবী ঘোরে তাই নয়, তার ক্যালকুলেশন, কি বলবো, অবিশ্বাস্য রকমের নিখুঁত ছিল। আর্যভট্ট সেই যুগে বসে হিসেব করে বলেছিলেন, 1 বছর মানে হল 365 দিন, 6 ঘন্টা, 12 মিনিট আর 30 সেকেন্ড। আর আজকের বিজ্ঞান মানে স্যাটেলাইট, কম্পিউটার সব দিয়ে মেপে বলছে 1 বছর মানে 365 দিন, 6 ঘন্টা আর 9 মিনিট। পার্থক্যটা দেখছেন? মাত্র 3 মিনিটের একটু বেশি। আমার প্রশ্ন হল, কোনো যন্ত্র ছাড়া এটা কিভাবে সম্ভব? আসলে হয়েছিল কি, আরবের পণ্ডিতরা আর্যভট্টের এই কাজটাকে অনুবাদ করেন। দারুণ কাজ, কিন্তু সমস্যাটা হলো, সেই জ্ঞান যখন আরব থেকে ইউরোপে পৌঁছালো, মানে অনুবাদের পর অনুবাদ হতে হতে জ্ঞানটা তো ঠিকই পৌঁছালো, কিন্তু আসল মানুষটার নামটাই হারিয়ে গেল। ইউরোপ থিওরিটা পেল, কিন্তু সেই থিওরির জন্মদাতা তাকেই চিনল না। কিন্তু কথায় আছে না, সত্যকে বেশি দিন লুকিয়ে রাখা যায় না। 1000 বছরের ঘুম ভাঙল বিংশ শতাব্দীতে এসে। সেই ভুলে যাওয়া জ্ঞান, আমাদের সেই হারানো ঐতিহ্য আবার মাথা তুলে দাঁড়াল। সালটা ছিল 1975। স্বাধীন ভারত তার প্রথম স্যাটেলাইট, কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে। গোটা দেশ জুড়ে উত্তেজনা। আর জানেন সেই স্যাটেলাইটের নাম কি রাখা হয়েছিল? কৃতজ্ঞ ভারত, এক কথায় নাম রেখেছিল আর্যভট্ট।
এটা ছিল একটা জাতির প্রণাম, সেই মহান ঋষিকে হাজার বছর পরেও জানানো এক শ্রদ্ধার্ঘ্য। লঞ্চের সময় একজন বিজ্ঞানী একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেন, ভাবুন ১৫০০ বছর আগে একজন ভারতীয় কোনো যন্ত্র ছাড়াই জানতেন যে পৃথিবীটা ঘোরে, আর আজ আমরা তারই নামে একটা যন্ত্রকে পৃথিবীর চারপাশে ঘোরাচ্ছি। কি অসাধারণ একটা লাইন! এর ভেতরের শক্তিটা একবার অনুভব করার চেষ্টা করুন। আর গল্পটা এখানেই শেষ নয়। এই তো একেবারে হালে ক্যানাডার একজন প্রফেসর আনন্দমোহন শরণ তার গবেষণায় অঙ্ক কষে প্রমাণ করে দিয়েছেন যে গ্রহদের চলার পথ নিয়ে আর্যভট্টের যে ফর্মুলা, সেটা নাকি কেপলারের ফর্মুলার থেকেও বেশি নিখুঁত। মানে আজকের মডার্ন সায়েন্স মাথা নত করে স্বীকার করছে যে সেই প্রাচীন ভারতীয় জ্ঞান কতটা উন্নত ছিল। তাহলে প্রশ্নটা এটাই, সনাতন দর্শন আর বিজ্ঞান এই দুটো কি আসলে আলাদা কিছু, নাকি একই মুদ্রার দুটো পিঠ? আর্যভট্টের জীবনটা কিন্তু আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়। আমাদের বেদে একটা খুব সুন্দর শব্দ আছে, ঋতম। এর মানে কি জানেন? এর মানে হলো এই যে মহাবিশ্ব, এটা কোনো হুট করে হয়ে যাওয়া কেওস নয়। এর সব কিছু একেবারে পরমাণু থেকে শুরু করে সব কিছু একটা শাশ্বত নিয়মে বাঁধা, একটা কসমিক অর্ডার। আর আমাদের ঋষিরা তারা শুধু এই নিয়মে বিশ্বাস করতেন না, তারা এই নিয়মটাকে দেখতে পেতেন। তারা ছিলেন এর দ্রষ্টা। আর আর্যভট্ট ঠিক এটাই ছিলেন। তিনি একদিকে ছিলেন সেই দ্রষ্টা ঋষি, আবার অন্যদিকে ছিলেন একজন গণিতবিদ। তিনি আকাশের দিকে তাকিয়ে যে কসমিক অর্ডার, যে রিতম দেখতে পেতেন, সেটাকেই তিনি গণিতের ভাষায় লিখে রাখতেন। এক কথায় বলতে গেলে আমাদের ঋষিরাই ছিলেন পৃথিবীর প্রথম বিজ্ঞানীদের মধ্যে একজন। তাই প্রফেসর শরণের ওই কথাটা একদম সত্যি। বিজ্ঞান কোনো একটা দেশের বা সভ্যতার একার সম্পত্তি নয়। আর্যভট্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে সনাতন জ্ঞান শুধু পুজো আর্চা বা আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল অত্যন্ত বিজ্ঞানসম্মত। আর এই জ্ঞানী একদিন সারা পৃথিবীকে রাস্তা দেখিয়েছিল। এখন শেষ প্রশ্নটা আমি বা আপনি না, আমাদের সবার নিজেদের কাছে। যে ঐতিহ্যকে আজ সারা পৃথিবী নতুন করে চিনছে, সম্মান দিচ্ছে, আমাদের সেই নিজের শেকড়ের কথা, আমাদের সেই গৌরবের কথা আমরা নিজেরাই কি ভুলে যাচ্ছি? হর হর মহাদেব।